ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 5th সেমিস্টারে পড়ছো, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 5th সেমিস্টারের DSE 1 এই পেপারের দুটো পার্ট রয়েছে। একটি হচ্ছে ইউরোপ ইন দ্য এনসিয়েন্ট রিজাইম, আরেকটি পার্ট হচ্ছে মডার্ন ট্রান্সফরমেশন অফ চায়না 1839 টু 1949 পর্যন্ত টাইম পিরিয়ড। আজকে মূলত মডার্ন ট্রান্সফরমেশন অফ চায়না এই পার্টটির ওপর কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। কাজে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। আজকের এই ভিডিওতে 10, 5 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করার পূর্বে তোমাদের বলি, যেহেতু ডিএসই পেপারগুলো 5th সেমিস্টার থেকে শুরু হচ্ছে, অর্থাৎ DSE 1, DSE 2, আবার 6th সেমিস্টারে গিয়ে তোমরা DSE 3 এবং DSE 4 পড়বে। তো এই পেপারগুলোতে ডিএসই পেপারগুলোতে দুটো করে অপশান আছে। যেহেতু দুটো করে অপশান রয়েছে, তোমাদের যে পার্টটির ওপর তোমরা ফর্ম ফিল আপ করেছো সেই পার্টটির তোমাকে পরীক্ষাতে উত্তর দিতে হবে। তবে প্রশ্নপত্রে দুটো পার্টই একসাথে থাকবে। দুটো পার্টের যে পার্টটি ওপর তুমি ফর্ম ফিল আপ করেছো সেই পার্টটি উত্তর শুরু করার আগে যে পেজটাতে তুমি উত্তর শুরু করবে সেই পেজের, আমি ধরে নিলাম এটা এই পেজে তুমি শুরু করবে, মার্জিন দিয়ে দিয়েছো, মার্জিন দেওয়ার পরে তুমি ওই পার্টটি এখানে লিখে দিও। মনে করো মডার্ন ট্রান্সফরমেশন অফ চায়না এই পার্টটি রয়েছে যাদের, তাহলে সেই টাইটেলটা তুমি লিখে দিও এইখানে উপরে, তারপরে আন্ডারলাইন করে দাও, তারপরে যে যে দাগগুলো তুমি অ্যান্সার করবে সেগুলো দাগ নম্বর দিয়ে পরপর করে যাবে। কেন বলছি এই কথাটি? তার কারণ হচ্ছে দুটো পার্ট যেহেতু একটি প্রশ্নপত্রে থাকবে এবং দুটো পার্টেরই প্রশ্নের নাম্বারিং 1, 2, 3, 4 করে পরপর করে রয়েছে, তুমি ইন্ডিকেট করলে না কোন পার্টটার ওপর তুমি অ্যান্সার দিচ্ছ, তাহলে যিনি খাতা দেখবেন তার ক্ষেত্রে অসুবিধে হলেও হতে পারে। যেহেতু দুটো পার্টেরই প্রশ্নের নাম্বারিংটা একই রকমই রয়েছে, 1, 2, 3, 4 একই রকমই রয়েছে। সাপোজ যাদের চিন রয়েছে, চিনের ওপর তুমি উত্তর লিখলে কিন্তু টাইটেলটা তুমি লিখোনি, তাহলে অসুবিধা হবে যে এটা ইউরোপের ওপর তুমি অ্যান্সার করেছো নাকি চীনের ওপর করেছো। হ্যাঁ, এটা ঠিক যে উত্তরগুলো পড়লে বোঝা যায় যে সেটা চীনের ওপর নাকি ইউরোপের ওপর, তবে তোমরা অবশ্যই টাইটেলটা লিখেই তারপরে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবারে চলো আমরা দেখে নিই চীনের ওপর কী কী প্রশ্ন এবারের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা 10 নম্বরের প্রশ্ন দেখে নিব। 10 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশান হিসেবে যেটি রেখেছি, এই প্রশ্নটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম অ্যাংলো চীন যুদ্ধকে কি আফিং যুদ্ধ বলা যায়? পাঠ প্রশ্ন, চীনের রাজনীতি, অর্থনীতি ও সমাজ জীবনে এই যুদ্ধের প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ইঙ্গো চীন যুদ্ধ। 2 নম্বর প্রশ্ন হলো, তুমি কি মনে করো যে তাইপিং বিদ্রোহের সামাজিক ভিত্তি শুধুমাত্র কৃষক শ্রেণীতে সীমাবদ্ধ ছিল না? এই তাইপিং বিদ্রোহের প্রকৃতিটা ভালো করে তোমরা যদি পড়ে নাও তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আবার এরকম না এসেও তাইপিং বিদ্রোহের প্রকৃতি হিসেবেও কিন্তু আসতে পারে। 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি, এই প্রশ্নটি গতবারে এসেছিল, তাও আমি এই প্রশ্নটি দিয়েছি, তার কারণ প্রত্যেক বছর এই প্রশ্নটি রিপিট হয়েছে। তাই চীনে কমিউনিস্ট পার্টির উত্থানের পটভূমি ও গণপ্রজাতন্ত্রী চীন গঠনের সফলতা বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্নটি হলো, একথা বলা কি ঠিক যে প্রাক আধুনিক চীনের অর্থনীতি ছিল স্বনির্ভরশীল? 5 নম্বর প্রশ্ন হলো, 1898 খ্রিস্টাব্দে শতদিবস সংস্কার
এর পেছনে আদর্শগত পটভূমি সম্পর্কে আলোচনা করো। পাঠ প্রশ্ন, এই আন্দোলনে কাং ইউ ওয়ের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নটি এবারে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ভীষণ ইম্পর্টেন্স শতদিবসের সংস্কার। 6 নম্বর প্রশ্ন হলো, তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃতই পুনঃপ্রতিষ্ঠা ছিল? এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হলো, ইতিহাসে চিয়াং কাইশেকের অবদান মূল্যায়ন করো। 8 নম্বর প্রশ্ন হলো, বক্সার সম্প্রদায়ের উত্থান এবং বক্সার আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। পাঠ, এর ফলাফল কি হয়েছিল? বক্সারও কিন্তু গতবারে আসেনি, আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 9 নম্বর প্রশ্ন হলো, চীনে কিভাবে গণপ্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তা আলোচনা করো, অথবা শানিয়াত সেনের ভূমিকা লেখো। এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু এক হবে। শানিয়াত সেন হিসেবেও আসতে পারে, আবার চীনে গণপ্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তা আলোচনা করো, এই প্রশ্নটিও আসতে পারে। 10 নম্বর প্রশ্ন হলো, তাইপিং বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন হলো, তাইপিং ও বক্সার বিদ্রোহীদের কর্মসূচি তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটিও এবারে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য, তাইপিং ও বক্সার বিদ্রোহীদের তুলনামূলক আলোচনা। এই 11টি প্রশ্ন আমি 10 নম্বরের সাজেশান হিসেবে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দায়িত্ব সহকারে অবশ্যই শেষ সময়ে এই প্রশ্নগুলো দেখে যেও। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কী কী প্রশ্ন এবারে আসার সম্ভাবনা রয়েছে। 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও অবসান আলোচনা করো। এই প্রশ্নটি শুধু ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য আসতে পারে, আবার শুধু এর অবসানের কারণ আসতে পারে, আবার একসাথে 10 নম্বরেরও অনেক সময় দিয়ে দেয় ক্যান্টন বাণিজ্য বলতে কী বোঝো, পাঠ প্রশ্ন তার বৈশিষ্ট্য ও অবসানের কারণ আলোচনা করো। এই রকম 3টে পাঠে একটা 10 নম্বরের প্রশ্ন দিতে পারে। 2 নম্বর প্রশ্ন হলো, প্রাক আধুনিক চীনা সমাজে নারীদের অবস্থা কেমন ছিল তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, বক্সার প্রটোকলের শর্তগুলি কী ছিল? 4 নম্বর প্রশ্ন হলো, লং মার্চ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, শতদিবসের সংস্কার কেন তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছিল? শতদিবসের সংস্কার থেকে প্রশ্ন আসবেই, হয় ব্যর্থতার কারণ, না হয় তার সংস্কার আসবেই। 6 নম্বর প্রশ্ন হলো, চীনে ইউয়ান সি কাইয়ের ভূমিকা বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন হলো, চীনে গুপ্ত সমিতিগুলোর সম্পর্কে একটি টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন হলো, চীনের নজরানা প্রথার উদ্ভব পর্যালোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন হলো, চীনের আত্মশক্তি আন্দোলন সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। আত্মশক্তিটাও কিন্তু আসার সম্ভাবনা প্রবল। 10 নম্বর প্রশ্ন হলো, তুংচি পুনঃপ্রতিষ্ঠা কেন ব্যর্থ হয়েছিল? 11 নম্বর প্রশ্ন হলো, কুওমিন্টাং ও কমিউনিস্ট পার্টির মধ্যে পার্থক্য নিরূপণ করো। 12 নম্বর প্রশ্ন হলো, মাঞ্চু রাজবংশের পতনের কারণগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন হলো, নানকিং ও তিয়েনসেনের সন্ধির শর্ত ও গুরুত্বগুলি সংক্ষেপে লেখো। 14 নম্বর প্রশ্ন হলো, তাওবাদ ও কনফুসীয় মতবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 15 নম্বর প্রশ্ন হলো, চীন, ভারত ও ইংল্যান্ডের ত্রিপাক্ষিক বাণিজ্যের ভিত্তি কী ছিল? আমি 5 নম্বরের সাজেশান হিসেবে এই 15টি দাগ রেখেছি। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে, তবে অবশ্যই দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন দেখে যাবে। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা 2 নম্বরেরও কমন পাবে। এরপরে আমরা দেখে নিব 2 নম্বরের কী কী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো, প্রাক আধুনিক চীনে জেন্ট্রি কারা? জেন্ট্রি 2 নম্বরের আসার সম্ভাবনা রয়েছে, কারণ গতবারে জেন্ট্রি থেকে 5 নম্বরের প্রশ্ন এসেছিল। 2 নম্বর প্রশ্ন হলো, চিয়াং কাইশেক কে ছিলেন? 3 নম্বর প্রশ্ন হলো, কাওতাও
প্রথা কী ছিল? 4 নম্বর প্রশ্ন হলো চীনে জাঙ্ক বাণিজ্য বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন হলো লিন সে সু কে ছিলেন? 6 নম্বর প্রশ্ন হলো তাইপিং বিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণ কি ছিল? 7 নম্বর প্রশ্ন হলো তুংচি পুনঃস্থাপন বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন হলো আত্মশক্তি বৃদ্ধি আন্দোলনের দুটি সীমাবদ্ধতা লেখো। 9 নম্বর প্রশ্ন হলো সুংলি ইয়েমেন কি? 10 নম্বর প্রশ্ন হলো চীনের কম্প্রাডোর শ্রেণী কারা ছিল? 11 নম্বর প্রশ্ন হলো সান মিন চু ই বলতে কি বোঝো? 12 নম্বর প্রশ্ন হলো চেন তু সিউ কে ছিলেন? 13 নম্বর প্রশ্ন হলো চীনে সমরনায়ক শাসন বলতে কি বোঝো? 14 নম্বর প্রশ্ন হলো KMT এবং CCP এর পুরো কথা দুটি কি? 15 নম্বর প্রশ্ন হলো নয়া গণতন্ত্র বলতে কি বোঝো? 16 নম্বর প্রশ্ন হলো নানকিন চুক্তির শর্তগুলি লেখো। 17 নম্বর প্রশ্ন হলো টিয়েনসেনের সন্ধির শর্তগুলি লেখো। পাঠ হিসেবে আসতে পারে এর গুরুত্ব কী ছিল, বা শুধু এরকমও আসতে পারে টিয়েনসেনের সন্ধির গুরুত্ব কী ছিল। 18 নম্বর প্রশ্ন হলো মাও সেতুং সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। এই প্রশ্নটি 5 নম্বরের মতো করে তোমরা দেখে যেও। 19 নম্বর প্রশ্ন হলো তাওবাদ কি? পাঠ প্রশ্ন তাওবাদ ও কনফুসীয়বাদের মধ্যে দুটি পার্থক্য লেখো। 20 নম্বর প্রশ্ন হলো শান ইয়াত সেনের 3টি নীতি কি কি তা আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন হলো নজরানা প্রথা বলতে কি বোঝো? পাঠ প্রশ্ন এবং এর দুটি বৈশিষ্ট্য ও পতনের কারণ লেখো। শুধু নজরানা প্রথা হিসেবে আসতে পারে, আবার এর দুটি বৈশিষ্ট্য আসতে পারে, আবার এর সঙ্গে পতনের দুটি কারণ আসতে পারে। আলাদা আলাদাভাবে কিন্তু একসাথে দিবে না, আলাদা আলাদাভাবে দিতে পারে। 22 নম্বর প্রশ্ন হলো 1915 সালে চীনের ওপর আরোপিত 21 দফা দাবি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা 5 নম্বরের মতো করে দেখে যেও। 23 নম্বর প্রশ্ন হলো চীনের ইতিহাসে লং মার্চের তাৎপর্য কি? লং মার্চ 5 নম্বরের সাজেশনে দিয়েছি, সেখান থেকে তোমরা 2 নম্বরের লিখে নিতে পারবে। 24 নম্বর প্রশ্ন হলো হুং সিউ চিয়ান সম্পর্কে একটি টিকা লেখো। 25 নম্বর প্রশ্ন হলো মুক্তদ্বার নীতি বলতে কি বোঝো? সঙ্গে রুদ্ধদ্বার নীতিটাও তোমরা পড়ে রাখবে মুক্তদ্বার নীতির সাথে সাথে। 26 নম্বর প্রশ্ন হলো আই হো চুয়ান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 27 নম্বর প্রশ্ন হলো আত্মশক্তি আন্দোলন বলতে কি বোঝো? 28 নম্বর প্রশ্ন হলো অতি রাষ্ট্রিক অধিকার এবং অতি অনুগৃহীত রাষ্ট্রের সম্মান বলতে কি বোঝো? প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন হলো কাং ইউ ওই কে ছিলেন? 30 নম্বর প্রশ্ন হলো পান্থেই বিদ্রোহ কি ছিল? 31 নম্বর প্রশ্ন হলো ম্যান্ডারিন কারা? 32 নম্বর প্রশ্ন হলো শ্বেত পদ্ম সমিতি সম্পর্কে টিকা লেখো। 33 নম্বর প্রশ্ন হলো প্রথম ও দ্বিতীয় আফিমের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? 34 নম্বর প্রশ্ন হলো পিকিংয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? আমি 2 নম্বরের সাজেশান হিসেবে এই 34টি দাগ রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন দেখে যেও। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাও। তাছাড়া এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো।